নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। ব্রহ্মকমল আ ইউনিট অফ ডক্টর প্লাস দিতে পারে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। প্রতি মুহূর্তেই আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলি। মূলত সেই ধরনের সমস্যাগুলো হতে পারে কোনো অ্যাকিউট সমস্যা, হতে পারে কোনো ক্রনিক সমস্যা। তবে সমস্যা যাই হোক না কেন, যদি আপনারা আয়ুর্বেদের হাত ধরে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে এগোতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো থাকাটা অনেকটাই সুবিধে হয়। তো আজকে আমরা গতদিন থাইরয়েড নিয়ে কথা বলেছিলাম এবং থাইরয়েডের দুটো প্রকারভেদ রয়েছে। তো সেই প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছিল, আরেকটি প্রকারভেদ নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ আমরা আজকে হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা বলবো। এর আগের দিন হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা হয়েছিল। স্বভাবতই মনে হতে পারে অনেক সময় আমাদের ভীষণভাবেই খুব হয়তো কনস্টিপেশনের একটা সমস্যা হচ্ছে, বা হতে পারে অনেক সময় হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, হয়তো সবাই যখন একটা টি শার্ট পরে রয়েছে সেই সময় একটা সোয়েটার পরতে হচ্ছে, মানে এতটাই ঠান্ডা একটা ফিলিং হচ্ছে। তো এই ধরনের সিমটমসগুলো হচ্ছে, কখনো একটু ক্লান্তি ভাব থাকছে। তো এই সমস্ত সিমটমসগুলো যখন থাকে তখন আমরা সাধারণত এটা ভাবতে পারি না যে আমার থাইরয়েড থাকতে পারে, বিশেষত হাইপোথাইরয়েডিজম এইরকম কোনো সমস্যা থাকতে পারে। আজকে সে বিষয় নিয়ে আরও ডিটেলসে কথা বলবো যে আসলে মূলত এই সমস্যাটি কি, কেন হচ্ছে, বা যদি এই সমস্যাটা হয় তো সেক্ষেত্রে কি কোনোভাবে আমি ভালো হতে পারবো, কিভাবে ভালো থাকবো, অবশ্যই আয়ুর্বেদের হাত দিয়ে ধরে। সেই সবটা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনা থাকবে। আমরা একেবারে সরাসরি রয়েছি, তাই চাইলে কিন্তু আপনারাও টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্পর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। নমস্কার। প্রচুর টেলিফোন এসেছিল এবং প্রচুর মানুষ কিন্তু থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এবং আমি যেটা পরিসংখ্যানটা দেখছিলাম সেটা চমকে দেওয়ার মতো। প্রায় প্রতি বছর 10 মিলিয়ন পিপল কিন্তু এর দ্বারা অ্যাফেক্টেড হয়। তো এটা একটা ভীষণ কমন সমস্যা, অনেকেরই জানা বিষয়টি নিয়ে। তো আমরা এর আগের দিন হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা হয়েছিল, তো আজকে হাইপোথাইরয়েডিজম নিয়ে একটুখানি কথা বলবো। তো সমস্যাটা কি সেটা শুধু মূলত আপনি প্রথমে বলেন। যেরকম আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বেসিক্যালি থাইরয়েড আমাদের একটা গ্ল্যান্ড, যেটা অ্যাডামস আপেলের নিচে থাকে আমাদের গলায় এই জায়গাটায়, যেটা একটা বাটারফ্লাই মানে প্রজাপতি শেপের। তো সেটা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, শরীরের মেটাবলিজম বলুন, শরীরের টেম্পারেচার মেনটেন করা হোক, বা সেখান থেকে বিভিন্ন হরমোন যেরকম T3 T4 বিভিন্ন হরমোন সেখান থেকে সিক্রেশন হয়। এইবার হাইপারের ক্ষেত্রে কি হয়, হাইপারের ক্ষেত্রে হচ্ছে কি মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেই হরমোনটা সিক্রেশন হচ্ছে এটা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর হাইপোর ক্ষেত্রে হয়েছে গিয়ে ঠিকঠাকভাবে আমাদের হরমোন প্রোডাকশন বা সিক্রেশন হচ্ছে না থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো আমি লাস্ট প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে হাইপার হলে কি কি সমস্যা আমরা দেখতে পাই। আজকে আমরা মূলত কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে, যে হাইপোথাইরয়েডিজমটা কি। তো যেরকম বললাম যে ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন হয়ে যায়, মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড যে হরমোনটা সিক্রেশন হচ্ছে না, তখন আমরা হাইপোথাইরয়েডিজমে ভুগি। এবার কি কি সমস্যা হতে পারে, তো যেটা আমি প্রথমেই বললাম যে যেহেতু আমাদের মানে বডির টেম্পারেচারটাকে রেগুলেট করা, আমাদের হার্ট রেট, পালস রেট মেনটেন করা, তার সাথে বিভিন্ন হরমোনাল জিনিসটাকে ব্যালেন্স করা সম্পূর্ণ কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেই হরমোন সিক্রেশন হয় সেটা হেল্প করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সিমটমস যেটা বেসিক্যালি দেখতে পাই, আনওয়ান্টেড ওয়েট গেইন, হঠাৎ করে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সেসিভ হেয়ার ফলস, হেয়ার প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাওয়া। তারপরে হচ্ছে হর্সনেস অফ ভয়েস, মানে কিছুদিন বাদে বাদেই দেখা যাচ্ছে যে গলার আওয়াজটা ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে প্রচণ্ড মুড সুইংস, মানে ছোট ছোট ব্যাপারে খিটখিটে হয়ে যাওয়া বা ওভার রিয়েক্ট করা, কখনো মন খারাপ তো এই মন ভালো তো এই মন খারাপ, এরকম একটা ব্যাপার দেখা যায়। তার সাথে হয়েছে গিয়ে কনস্টিপেশন, সিভিয়ার একটা কনস্টিপেশনের হিস্ট্রি থাকে পেশেন্টের। প্রচণ্ড ড্রাই স্কিন হতে পারে, যে এত ময়শ্চারাইজার, এত অয়েল অ্যাপ্লাই করার পরেও আপনার স্কিন প্রচণ্ড ড্রাই, কিছুতেই মানে এই শুষ্ক ভাবটা কমছে না। এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তার সাথে আমরা ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারি, মানে ধরুন আপনার হার্ট রেট কমে যাওয়া বা পালস রেট কমে যাওয়া। তারপরে তার সাথে টায়ার্ডনেস, ফ্যাটিগ,
এইসব জিনিসগুলো দেখতে পাই। তার সাথে হচ্ছে ইনসমনিয়া, ধীরে ধীরে পেশেন্ট ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো দেখতে পাই। আর তার থেকেও ফিমেল পেশেন্টের মধ্যে যেটা দেখা যায় ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এক্সেসিভ ব্লিডিং হওয়া বা এক্সেসিভ পেইন হওয়া, এইসব যাবতীয় সিমটমসগুলো আমরা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখতে পাই। অ্যাকচুয়ালি এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটি তো একটা গ্ল্যান্ড, এটা কখনো হয়তো একটু বেশি হরমোন প্রডিউস করছে এবং কখনো হয়তো কম হরমোন প্রডিউস করছে, এবং এই যে সিমটমসগুলো গতদিন যেরকম মানে হাইপার থাইরয়েডিজম নিয়ে কথা হয়েছিল তখন সিমটমসগুলো নিয়ে কথা হয়েছিল, আজকে যে সিমটমসগুলো আমরা শুনলাম সেই টোটালিগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের সিমটমস, এবং এই সিমটমসগুলো যখন আপনি দেখতে পাবেন আপনার মধ্যে তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। অনেক সময় আমাদের ক্লান্ত লাগে, অনেক কিছু ক্ষেত্রেই হয়তো ক্লান্ত লাগতে পারে বা প্রচণ্ড হয়তো গরম লাগা বা প্রচণ্ড হয়তো ঠান্ডা লাগা, এরকম ফিলিংস হয়। কিন্তু যেটা হয় ম্যাম, আমরা কিন্তু অনেক সময় এই যে সিমটমসগুলোকে অনেক কিছু বিষয়ের সঙ্গে মিলিয়ে ফেলি, মানে একটু গুলিয়ে ফেলছি, তার ফলে আমরা না একটু সচেতন হতে পারি না। কিন্তু যখন দেখছেন আপনার এই সিমটমসগুলো বারবার করে আপনাকে এই সমস্যাগুলোর মধ্যে ফেলছে, তখন আপনাকে ভাবতে হবে যে আপনার শরীরে হয়তো কোনো কিছুর একটা ঘাটতি হচ্ছে, যার জন্য কিন্তু এই সমস্যা, মানে এটা হঠাৎ করে হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে, কি কারণে হচ্ছে সেটাকে কিন্তু বার করতে হবে। এবং সঠিকভাবে যদি এটাকে নির্ণয় করা যায় যে ঠিক কী কারণে এই সমস্যাটি হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো থাকা সম্ভব। মানে ম্যাম একটা কথা জানতে চাইবো যে এই যে সিমটমসগুলো আপনি বললেন সেটা কি শুরুর থেকেই থাকে, মানে আমার থাইরয়েড গ্ল্যান্ডের হয়তো হরমোন প্রোডাকশনটা কম হচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে, তো সেটা কি প্রথম থেকেই সিমটমসগুলো প্রেজেন্ট করবে, নাকি অনেক দিন পর দীর্ঘদিন ধরে হতে হতে তারপরে সিমটমসগুলো রিপ্রেজেন্ট করবে? দেখুন, ইনিশিয়ালি যেটা বললাম যে একটু টায়ার্ডনেস, একটু ফ্যাটিগ, এই জিনিসগুলো কিন্তু ইনিশিয়ালি আমরা দেখতে পাবো। এবার ধীরে ধীরে জিনিসটা যতটা দিন গড়াবে ততদিন তারপরে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো মানে বাকি সিমটমসগুলো আসা, মানে ধরুন ব্র্যাডিকার্ডিয়া বা সিভিয়ার কনস্টিপেশন, এইসব জিনিসগুলো বা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ফলো আপ করবে। কিন্তু ইনিশিয়ালি ধরুন হেয়ার ফল হওয়া, মুড সুইংস হওয়া, ইনসমনিয়া হওয়া, বা হঠাৎ করে একটু একটু করে ওজন বেড়ে যাওয়া, আনওয়ান্টেড মানে হঠাৎ করে আপনার 2 কেজি 4 কেজি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ইনস্ট্যান্টই হয়ে যায়। ওকে, তো ইনস্ট্যান্ট যেগুলো হচ্ছে, যখনই এরকম অ্যাবনর্মালিটি কিছু দেখবেন তখনই কিন্তু প্রয়োজন কিছু টেস্টের। কিন্তু কি টেস্ট, কোনো টেস্ট কি সাজেস্ট করবেন যে টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব? শুধুমাত্র ব্লাড টেস্ট নাকি আদার্স কোনো টেস্ট রয়েছে? দেখুন, প্রথমত হয়েছে গিয়ে যেহেতু হাইপোথাইরয়েডিজমের জন্যও কিন্তু অন্য অনেক বেশি সাইড এফেক্টস বলুন বা আরও অন্য অর্গানসের যে ড্যামেজগুলো হয় সেগুলো সেই ক্ষেত্রে শুরু হয়ে যায়। যেমন ধরুন এক্সেসিভ হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরা আস্তে আস্তে গয়টার ফর্ম হয়ে যায়, এই জায়গাটা ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা প্যাথোলজিক্যাল টেস্ট, বাট যেটা ইন জেনারেল বলা যায় যে থাইরয়েড প্রোফাইলটা আমরা দেখি T3, T4 অ্যান্ড TSH, সেই যে ব্লাড টেস্টটা, এই ব্লাড টেস্টটাই আমরা প্রথম দেখি। তারপরে সিটি স্ক্যান, MRI বা ফার্দার USG অফ থাইরয়েড গ্ল্যান্ড সেগুলো করা হয়। পেশেন্ট টু পেশেন্ট সেই ক্ষেত্রে ভ্যারি করে। ওকে, তার মানে এটা ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশনের ওপর। আচ্ছা, আমরা যেরকম বিভিন্ন অসুখের ক্ষেত্রে স্টেজেসগুলো জানতে পারি, যেরকম আপনি বললেন যে এই থাইরয়েড দীর্ঘদিন থাকতে থাকতে এবং আনট্রিটেড ওয়েতে যদি থাকে সেটা কিন্তু এফেক্ট করতে থাকে আমাদের বিভিন্ন ধরনের বডি পার্টসে এফেক্ট করে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের কী কী মানে জটিলতা আসতে পারে এই থাইরয়েড থাকলে, একটু যদি ক্লিয়ারলি বলা হয় তাহলে আমার মনে হয় বন্ধুরা খানিকটা বুঝতে পারবেন। দেখুন, দীর্ঘদিন যদি আপনার হাইপোথাইরয়েডিজম হচ্ছে, মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে পরিমাণ আপনার থাইরয়েড হরমোনটা আপনার বডিতে প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় হরমোনটা আপনার বডি পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে একটা ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে যাবতীয় থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশনিংগুলো, তাহলে প্রত্যেকটা ফাংশনিংকে জিনিসটা এফেক্ট করছে। তাহলে ধরুন যে হার্ট, ব্র্যাডিকার্ডিয়া যেটা বললাম, যে হার্ট রেট বা পালস রেট যেটা রেগুলেট করে, হ্যাঁ, সেই জিনিসটা, তাহলে পালস রেট জিনিসটা বা মানে হার্টের সমস্যা হচ্ছে দীর্ঘদিন যদি আপনি ঠিকঠাকভাবে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হয়ে থাকেন, ট্রিটমেন্ট না করান। তারপরে আপনার মাসেলে উইকনেস আসছে। হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রি থাকলে সেই ক্ষেত্রে আপনার সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস টাইপের ডিজিজ আপনার আসতে পারে। তারপরে ধরুন যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যে দীর্ঘদিন ইমব্যালেন্সের জন্য একটা ইনফার্টিলিটির হিস্ট্রি থাকতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে কিছুতেই কনসিভ হচ্ছে না, এই কেসগুলো কিন্তু ভেরি কমন, যেই ক্ষেত্রে যে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট দীর্ঘদিন আনট্রিটেড ওয়েতে ছিল। তো সেই ক্ষেত্রে যখন ইস্যু নেওয়ার ব্যাপারটা থাকে তখন প্রপার মানে
ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, তো সেই ইমব্যালেন্সটার জন্যে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে, সেই জিনিসগুলো ভেরি কমন যেগুলো দেখা যায়। তার সাথে যেটা বললাম মাসল, আপনার হার্ট, আপনার বোনস, সেগুলোতেও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে আমাদের শরীরে যে ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা হলে আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়ি, কিন্তু থাইরয়েডের মধ্যে একটা ছোট্ট গ্ল্যান্ড, তার মধ্যে হরমোন প্রোডাকশন হচ্ছে, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে, কিন্তু সেটাও যে আমাদের ভাইটাল অর্গানকে এফেক্ট করতে পারে আমাদের বোধহয় সেটা ধারণার অনেকটাই বাইরে। তো সেই বিষয়টাতে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, এবং বেসিক্যালি বলা হচ্ছে যে যেখানে আনট্রিটেড ওয়েতে থাইরয়েড থাকছে সেগুলো কিন্তু এই রকম সমস্যাগুলোকে আরও অনেক বেশি ক্রিটিক্যাল পর্যায়ে নিয়ে যাবে। সুতরাং সমস্যা যাই হোক না কেন আপনাকে শুরু থেকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এই যে আপনি টেস্টের কথা বললেন, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট এখানে টেস্টগুলো দেওয়া হচ্ছে এবং টেস্টের মাধ্যমে পেশেন্টের যে প্রপারভাবে কোন স্টেজে রয়েছে বা কিভাবে রয়েছে সেটা নির্ণয় করা সম্ভবপর হচ্ছে। তো এখন তো দেখা যাচ্ছে অনেক ছোটদের, মানে অনেক আর্লি এজেও না থাইরয়েডটা ধরা পড়ছে। তো সেক্ষেত্রে এই যে ছোটোবেলা থেকে থাইরয়েডের মেডিসিন কি কন্টিনিউ করতে হবে, না এটা কোনো একটা জায়গায় গেলে পর মেডিসিন স্টপ করা সম্ভবপর হয়, বা স্টপ করলে কি তারপর সমস্যাটা আবার বাড়তে পারে, এরকম কি কিছু ঘটনা ঘটতে পারে? দেখুন, আমি যেটা বললাম যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে প্রপার মানে যে থাইরয়েড হরমোনটা সেটা সিক্রেশন হচ্ছে না, তো তার পেছনে কারণটা আগে দেখতে হবে। এবার হাইপোথাইরয়েডিজম কেন হচ্ছে পেশেন্টের কি এটা কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডার, তো সেই ক্ষেত্রে যদি অটো ইমিউন ডিসঅর্ডার থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যদি অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য হচ্ছে তো সেই ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট প্রসিজিওর কমপ্লিটলি আলাদা হবে। যদি ধরুন কোনো থাইরয়েডাইটিস বা কিছুর জন্য আপনার থাইরয়েড গ্ল্যান্ডটাকেই মানে সেটাকেই মানে বাদ দিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার থাইরয়েড ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। তো বিভিন্ন কারণে, বা আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্টটা যদি মানে ঠিকঠাকভাবে, মানে সেডিমেন্টারি লাইফস্টাইলের জন্য যদি আপনার থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে ভুগছেন সেই ক্ষেত্রে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মানে এই পারপাসটা আগে আমাদের খুঁজে বের করতে হবে যে কেন হাইপোথাইরয়েডিজমে পেশেন্ট ভুগছে। তো সেই ক্ষেত্রে পেশেন্ট যখন এসে আমাদের কাছে কনসাল্ট করে, আমরা তার প্রপার হিস্ট্রি নিয়ে প্রপার ডায়াগনোসিস করে প্যাথোলজিক্যাল টেস্ট করে আমরা যখন তার রিজনটা জানতে পারি যে কেন পেশেন্ট হাইপোথাইরয়েডিজমে বা হাইপারথাইরয়েডিজমে ভুগছে, তখন তা আমরা সেই কজটাকে আগে ট্রিটমেন্ট করি। তো যখন এই কজটাকে ট্রিটমেন্ট করব তখনই আমরা বলে দেবো যে মেডিকেশনটা কি কন্টিনিউ করতে হবে নাকি মেডিকেশনটা একটা টাইম পরে বন্ধ হয়ে যাবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে পেশেন্টের হিস্ট্রির ওপরে। ওকে, এই যে কেন হচ্ছে এটা কিন্তু একটা কোয়ারিজ থাকে অনেকেরই, দেখা যায় যে বাবা মায়ের হয়তো থাইরয়েড রয়েছে, তো সেখানে কি সন্তানদের অনেক আর্লি স্টেজে তাদের সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, যেহেতু বাবা মায়ের আছে এটা একটা ফ্যামিলি হিস্ট্রিতে আসতেই পারে, আর জেনেটিক্যালিও আসতে পারে, আর তার সাথে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার, মানে ধরুন আপনার ইমিউনিটি থেকে একটা অ্যান্টিজেন এরকম প্রিপেয়ার করলো যেটা আপনার বডিতেই উল্টো এফেক্ট করছে। তো সেই ক্ষেত্রে এই অটো ইমিউন ডিসঅর্ডার হলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রপার প্রোটেকশন প্রথম থেকেই নিতে হবে। আর যদি লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার স্লিপ, প্রপার ফুড হ্যাবিট, প্রপার এক্সারসাইজ সেগুলো করতে হবে। আর যদি জেনেটিক যেটা আপনি বললেন যে ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে, তাহলে তো প্রথম থেকেই সতর্কবার্তা নিয়ে আপনাকে চলতে হবে। একেবারে সরাসরি আমরা কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে, তাই আপনারা চাইলে কিন্তু থাইরয়েডের সমস্যা যেহেতু ভীষণ কমন, তাই আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে, আপনারা কিন্তু ফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। যারা চাইছেন ব্রহ্মকমলে যোগাযোগ করতে, কারণ অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়ে তারা ক্লান্ত। গতদিন আমরা প্রচুর ফোন পেয়েছি যারা বলছেন আমরা নানা রকম ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু আমরা কোনো সেরকমভাবে রেজাল্ট পাইনি, বা এখনও আমাদের থাইরয়েড রয়েছে বা সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যারা চাইছেন আয়ুর্বেদের হাত ধরতে অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্রহ্মকমলে, কারণ ব্রহ্মকমল আপনাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে আয়ুর্বেদের হাত ধরে। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার, আমিও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন, প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্টের বেসিসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী রয়েছে যারা কিন্তু আপনাদের প্রপার হিস্ট্রি নিয়ে প্রপারভাবে তার কারণটা, মানে যে কোনো অসুখের ক্ষেত্রেই তার কারণটাকে বার করে তার কিন্তু একদম গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করবেন আয়ুর্বেদের হাত ধরে আপনার সমস্যাকে। ফোন নাম্বারগুলি হচ্ছে 6289901791, এটি একটি নাম্বার, আরও একটি নাম্বার হচ্ছে 96747
49031। এটি আরও একটি নাম্বার। তাছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 9147139402 নাম্বারটি। এই 3টি নাম্বার কিন্তু হেল্পলাইন হিসেবে রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আর অ্যাড্রেস হচ্ছে 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। সুতরাং আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের নিকটবর্তী যারা দূরবর্তী বন্ধুরা রয়েছেন তাদের অনেকেই হয়তো ভাবছেন যে আমরা ব্রহ্মকমলে চিকিৎসা পরিষেবা নিতে চাই, তো আমাদের নিকটবর্তী কোথাও রয়েছে কিনা সেটা জানবার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। আপনাদের সুবিধার্থে এই চিকিৎসা পরিষেবা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন। ম্যাম, আমরা একটু মানে এই যে কেন হচ্ছে সেটা কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি আয়ুর্বেদের হাত ধরা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টটাও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে ফুড হ্যাবিটস থেকে শুরু করে লাইফস্টাইল, সেটা থাইরয়েড মানে সেটা হাইপো হতে পারে, হাইপার হতে পারে, লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত? দেখুন, আয়ুর্বেদিক্যালি যদি আমরা হাইপোথাইরয়েডিজমটা বলি, তো যে কোনো ডিজিজ যখন রুট কজ থেকে, আমি যেটা প্রত্যেকটা ইয়েতে বলি যে ম্যাম একটু থামাই, একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি একটু মানে আমার হাজবেন্ডের একটু মানে প্রবলেমের একটু ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বলুন, হাজবেন্ডের বয়স কত, কি সমস্যা? বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ, আপনি কিন্তু টেলিফোনে কথা বলুন, টেলিভিশন সেটে ভলিউমটাকে মিউট করে দিন। হ্যাঁ, এবারে বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমার মানে হাজবেন্ডের বয়স তো 42। হ্যাঁ, তো হাজবেন্ড মোটামুটি ধরুন এই 10-12-14 বছর হলো, মানে মোটামুটি হার্টের প্রবলেমটা মানে কিছুতেই মানে কোনো কিছু না, মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মানে মানে বন্ধ করে দিদি ধরেন যে বন্ধ করে দিব, পরে যে টেস্ট করা হচ্ছে, টেস্ট করে দেখছি যে মোটামুটি মানে আপনার কথাগুলো না একদম পরিষ্কার নয় আমাদের কাছে, একদম পরিষ্কারভাবে আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। এবার 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 কি হচ্ছে বলুন, আর একবার বলুন শুনি। হ্যাঁ বলছি যে আমি আইজন উত্তর দিনাজপুর থেকে বলছি, আমি হাজবেন্ডের সম্বন্ধে একটু শুনতে চাইছি। আচ্ছা বলুন। এবার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, চেষ্টা করছি বোঝার, বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমি বলছি কি যে আমার হাজবেন্ডের মোটামুটি ধরুন 10 বা থাইরয়েড আছে। হ্যাঁ, তো যাই হোক, ও তো একটা মেডিসিন নেয়, মানে থাইরক্সিল একটা ওষুধ খায়, চলছে রেগুলার, কিন্তু ওষুধ খেলেও হচ্ছে কি মানে একই রকমই থেকে গেছে, মানে 10-12 বছর ধরে, মানে এটার কোনো মানে প্রতিকার পাচ্ছি না, মানে কোনো কিছুতে যে কমবে এই জিনিসটা আমি মানে মানে পাচ্ছি না। তো যাই হোক, আমি টিভিতে দেখছি যেহেতু লাইভ প্রোগ্রামটা, সেই জন্য আমি একবার ট্রাই। আচ্ছা, তার সাথে আর কি কি সমস্যা আছে আপনার হাজবেন্ডের? হাজবেন্ডের তো এখন তো মোটামুটি কোলেস্টেরলও ধরে গেছে, তারপরে ইউরিকটাও আছে। ইউরিকটা তো গতবার তো যাই হোক শীতে প্রচন্ড কষ্ট পেয়েছে ব্যথায়, তো যাই হোক ইউরিকটা মোটামুটি এখন ইয়েতে আছে, কন্ট্রোলে আছে। আর কোলেস্টেরলের প্রবলেম যেটা ছিল সেটাও মোটামুটি একটু আয়ত্তে এসেছে, কিন্তু থাইরয়েডটা কোনো রকম ভাবেই কিছুই করা যাচ্ছে না। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ দেখুন, ডায়াবেটিস যেরকম একটা সাইলেন্ট কিলার। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছে, একটু কথা বলে নি। হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলছি যে আমার মেয়ের হাইপোথাইরয়েডিজম, তো ও থাইরোনম 75 ওষুধটা খায়। তো এতে এই থাইরয়েডের ওষুধটা সকালে 6টার সময় দিই, এর কতক্ষণ পরে খাবার খাওয়া উচিত? ওকে, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। প্রথম যে যিনি ফোন করেছিলেন তা ওনার উদ্দেশ্যে বলছি। দেখুন, যেহেতু এত বছর ধরে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, তার সাথে যে অ্যাসোসিয়েট সিমটমস যেগুলো আমি বললাম, যে ডায়াবেটিস যেরকম একটা সাইলেন্ট কিলার, থাইরয়েডও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। যখন আপনার বডিতে থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে বা থাইরয়েড অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হচ্ছে, সেগুলো কিন্তু মাল্টিপল সিমটমস নিয়ে বা মাল্টিপল ডিজিজ নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কোলেস্টেরল বেড়ে যাওয়া বা হার্টের সমস্যা হওয়া, সেটা কিন্তু খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বলবো আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, সেখানে
আমাদের আয়ুর্বেদ চিকিৎসক আমাদের যে আছে সেখান থেকে আপনি চিকিৎসা পরিষেবা নিন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু থাইরয়েড নয়, থাইরয়েডের সাথে যে আপনার যে কোলেস্টেরল বলো বা যা অ্যাসোসিয়েট সিমটমসগুলো আছে বা অ্যাসোসিয়েট যে রোগগুলো আছে সেগুলি থেকেও আপনি মুক্তি পাবেন। পরের যিনি ফোন করেছিলেন যে থাইরয়েড ওষুধ খাওয়ার যেটা আপনি খাচ্ছেন তার সেটা আপনি আধ ঘন্টা পরে খাবার খাবেন। আধ ঘন্টার মধ্যে কিছু খাবার খাবেন না, মেডিকেশন নেওয়ার আধ ঘন্টা পরে তারপরে খাবারটা খাবেন। ওকে, আরও একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। আপনি টেলিভিশন সেটে ভলিউমটাকে মিউট করুন, পুরো ফিডব্যাক আসছে। ফোনে কথা বলুন আমাদের সঙ্গে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্ত বন্ধুদের জন্য বলতে চাইবো, যারাই আমাদের অনুষ্ঠানে ফোন করছেন টেলিভিশন সেটে ভলিউমটাকে একেবারে মিউট করে ফোনে আমাদের সঙ্গে কথা বলুন, নয়তো এরকম ফিডব্যাক আসবে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। ম্যাম, যেটা জানতে চাইছিলাম যে এই যে আমাদের ফুড হ্যাবিটস থেকে শুরু করে আমাদের লাইফস্টাইল কীরকমভাবে নিয়ন্ত্রিত হবে আয়ুর্বেদের হাত ধরে? দেখুন, আমাদের আয়ুর্বেদিক্যালি আমরা যেই হার্বসগুলো আমরা ইউজ করে থাকি সেগুলি কিন্তু কখনো এরকম নয় যে আমি থাইরয়েড পারপাসে আপনাকে এই মেডিকেশনটা প্রেসক্রাইব করলাম, সেই মেডিকেশন থামাতে হবে। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, হুগলি জেলা বৈষ্ণব মুকুলচাঁদি বলছি। বলুন। বলছি দাদা, আমরা জানতে চাইছি, অনুষ্ঠান আমাদের নিয়ত দেখি, এই থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়মটা, টাইমটা একটু বলবেন। 1 নম্বর, কখন খেলে সুবিধা হবে স্বাস্থ্য পক্ষে? 1 নম্বর, কি খেলে জিনিস সবজি খেলে থাইরয়েড বাড়ে? আপনার কি থাইরয়েড রয়েছে? হ্যাঁ, আমার কি থাইরয়েড আছে আপনার। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। প্রথমত, আপনি যে মেডিকেশনটা খাচ্ছেন সেই মেডিকেশনটা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা কোনো খাবার খাবেন না, আধ ঘন্টা পরে খাবার খাবেন। আর দ্বিতীয়ত, যদি আপনার এইটাই মনে হয় যে ওয়ান প্রসিজিওর, সেটা কিন্তু নয়। আমাদের আয়ুর্বেদিক্যালি যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান বা আয়ুর্বেদ পরিষেবা নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিনের উপরে আপনার কমপ্লিটলি ডিপেন্ডেন্সিটা থাকবে না। সেই ক্ষেত্রে আপনি প্রপার ট্রিটমেন্ট নিয়ে কিছুটা সাময়িক কিছু একটা সময়ের জন্য ট্রিটমেন্ট নিয়ে আপনি কিন্তু কমপ্লিট ভালো থাকতে পারবেন, প্রথমত। আর দ্বিতীয়ত, আপনার যেই সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে কি খাবেন আর কি খাবেন না, সোয়া জাতীয় প্রোডাক্টস আপনি খাবেন না। আপনার ওয়াইফকে বলবেন যেরকম সোয়া চাংস আছে, সোয়া অয়েল আছে বা তোফু আছে, সেই জাতীয় জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। আপনি বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, ব্রকোলি এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করবেন। নাটস, বাদাম জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করবেন। যাবতীয় এই জিনিসগুলো অ্যাভয়েড করুন। আর যখনই জল খাবেন একটু গরম জল খাবেন। আর তার সাথে একটু সি ফুড, খুব ভালো সি ফুড খেতে পারেন। এই জিনিসগুলো কন্টিনিউ করুন। তা আমি বলবো যে তার সাথে সাথে আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরুন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বারবার বলছি, যেরকম ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, সেভাবে থাইরয়েডও কিন্তু একটা সাইলেন্ট কিলার। দীর্ঘদিন থাইরয়েড থাকলে ধীরে ধীরে কিন্তু এই যে অস্টিও আর্থ্রাইটিস বলুন, ব্র্যাডিকার্ডিয়া বলুন, বিভিন্ন হার্টের সমস্যা, মাসেলের সমস্যা, বোনসের সমস্যা কিন্তু দেখা দেবে একটা সময় পরে। আচ্ছা, বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। আমি আমার মেয়ের জন্য জিজ্ঞেস করছি। মেয়ের 32 বছর বয়স। হ্যাঁ, 2টো যমজ বাচ্চা হয়েছে, 1 বছর হয়েছে। থাইরয়েড তো আছে, তার সঙ্গে একটা প্রবলেম হচ্ছে হাতেতে ওইরকম সাদা দাগ বেরিয়েছে। ওইটা যদি কিছু একটু বলেন। কোথায়? হাতে সাদা দাগ। আচ্ছা, আপনি হাতে ওই যে হাতের এই মাথাগুলোতে দেখছি সাদা সাদা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ টেলিফোন। আর কিছু জিজ্ঞাসা রয়েছে? ধন্যবাদ টেলিফোন করার জন্য। যদিও আমাদের বিষয় রিলেটেড নয়, তবুও বন্ধু ফোন করেছেন। দেখুন, যেহেতু স্কিনের সমস্যা, তো স্কিনের সমস্যা এইভাবে হাতে একটু সাদা দাগ আছে, সেটা আমি প্রপার এইভাবে আমি বলতে পারবো না। তার জন্য প্রপার ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটা একবার যোগাযোগ করুন, করে আপনি হোয়াটসঅ্যাপ করুন ওই জায়গা, মানে সাদা জায়গাটার ছবি। তো সেই ক্ষেত্রে এটা লিউকোডার্মা নাকি মানে আগে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে না জেনারেলি কিছু হোয়াইটিশ প্যাচেস হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস ছাড়া এইভাবে আমি বলতে পারবো না।
না। তবে যেহেতু স্ক্রিনের সমস্যা সেহেতু বলবো যে বিরুদ্ধ আহার আপনার মেয়েকে এখন দেবেন না। যেরকম দইয়ের সাথে মাছ বা দুধের সাথে মাছ, মাংস, ডিম, এরকম যেদিন প্রোটিন হাই প্রোটিন খাবে সেদিন দুধ, দই এগুলো খেতে দেবেন না। যাবতীয় যেরকম কলার সাথে দুধ, মানে বিভিন্ন শেক, ফ্রুট শেক, টুট শেক, এগুলো একটু অ্যাভয়েড করবেন। ফ্রুটস দিয়ে দুধ, এই জিনিসগুলো বিরুদ্ধ আহারগুলো এখন অ্যাভয়েড করুন। ঘিয়ের সাথে মধু, এই জিনিসগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করুন। ওকে, আমরা ফিরি আবার আমাদের আলোচনায়। যে আলোচনায় আপনি বলছিলেন যে আমাদের ফুড হ্যাবিটস থেকে শুরু করে আমাদের লাইফস্টাইল, আয়ুর্বেদের হাত ধরে কীভাবে এই মানে হাইপো হোক বা হাইপার থাইরয়েডিজম হোক সেটা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। দেখুন, ফুড হ্যাবিট বা আমাদের যে ফুড মানে ইনটেকটাই, সেটা কিন্তু একটা মেজর রোল যে কোনো ডিজিজের ক্ষেত্রেই হোক। আমাদের খাবারের পরিমাণটা যদি আমরা ওষুধের পরিমাণ মতো খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধগুলো আমাদের খাবারের পরিমাণ মতো খেতে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের খাবারটাকে যদি আমরা ওষুধ ভেবে খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এতটা রোগের শোকে আমরা কিছুতেই ভুগবো না। তো সেই ক্ষেত্রে প্রথমত আয়ুর্বেদিক্যালি যে থাইরয়েডের সমস্যা, সেটা আমরা বলে থাকি যে পিত্ত দোষের মানে পিত্ত দোষ যখন ইমব্যালেন্স হচ্ছে তার সাথে কফ দোষ ইমব্যালেন্স হচ্ছে। তো সেই ক্ষেত্রে পিত্ত আর কফ দোষটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো সেই ক্ষেত্রে যত রকমের ভাজাভাজি, ফ্রাইড ফুডস, মাখন জাতীয় খাবার, এগুলো আপনি অ্যাভয়েড করুন। যেটা আমি আগের পেশেন্টকে বললাম যে সোয়া প্রোডাক্টস, এই আর যেই ভেজিসগুলো আমি বললাম যে ক্রুশিফেরাস ভেজিটেবলস, এগুলো আপনি অ্যাভয়েড করুন। প্রপার যোগা করুন, ভ্রমরি প্রাণায়াম করুন, বিভিন্ন যোগা বলা আছে, সেই যোগাগুলো করুন। ট্রিটমেন্ট করাতে আসলে আপনি সবটাই ডাক্তারদের অ্যাডভাইস মতো করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু রয়েছেন, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আমি হাওড়া থেকে রঞ্জিত কুমার নাথ বলছি। বলুন, কি সমস্যা আপনার? আচ্ছা, আমার সুগার, প্রেশার এসব আছে, কিন্তু থাইরয়েড টেস্ট করা হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগি, কোষ্ঠকাঠিন্য। ওকে, কনস্টিপেশন আছে, কনস্টিপেশন আছে। রিসেন্ট আমার ওই বছরখানেক হলো সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মানে হাঁটা, এমনি হাঁটাচলা করতে হয়, সবই ঠিক আছে, কিন্তু রাস্তায় বের তো টাল খেয়ে যায়, ওকে, মানে ইমব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, মানে পাবলিক লাইফ লিড করা যাচ্ছে। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমি যেটা বললাম যে দীর্ঘদিন হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু আমাদের পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম সেটাকেও ড্যামেজ করে দেয়। যেটা আমরা এখনই দেখতে পেলাম যে উনি একটা স্ট্রোকের হিস্ট্রি আছে, তার সাথে উনি ডায়াবেটিক পেশেন্ট। তো বলবো সেই ক্ষেত্রে আর দেরি না করে এখনই শীঘ্রই আমাদের ব্রহ্মকমল আয়ুর্বেদে যোগাযোগ করুন। সেখানে প্রপার পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিন, শিরোধারা, শিরোবস্তি দিয়ে আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আপনি যেই হাঁটা চলার সমস্যা বা যাবতীয় যাই সমস্যা আছে সেখান থেকে খুব সুন্দরভাবে আপনি ফিরে একটা সুস্থ জীবন যাপন করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর করে এই বিষয়টা নিয়ে বুঝিয়ে বলবার জন্য। আমার মনে হয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই খানিকটা হলেও সচেতন হলেন। আমরা এই অনুষ্ঠান নিয়ে এবং সমস্যার সমাধান নিয়ে অবশ্যই ফিরবো পরবর্তী অনুষ্ঠান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার। নমস্কার।